ওকে, আনত তল বলতে বাঁকা তল যেটা আর কি আমরা ফ্লাইওভারে সাধারণত দেখছি, ভূমির সাথে কোণ করে যদি কোনো একটা তল থাকে সেটাকে আমরা বলি আনত তল। ফ্লাইওভারে আমরা উপরের দিকে যাই, তা আনত তলে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা যথারীতি এম ভরের, এই বস্তুটার গতির পরিবর্তন নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখি শেষের দিকে যদি সময় পাই একটা প্রবলেম সলভ করব। এখন এই বস্তুটার গতির পরিবর্তন নিয়ে আলোচনা। গতি পরিবর্তন যদি করতে চাই তাহলে বল প্রয়োগ করতে হবে। ধরো আমরা বস্তুটাতে এই বরাবর বল প্রয়োগ করতেছি, আরেকটু কম করে নেই দেখতে সুবিধা হবে। এই বরাবর বল প্রয়োগ করতেছি, এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। ওকে, এর কারণে গতির পরিবর্তন হবে। স্যার আপনার অনেক আস্তে শোনা যাচ্ছে। অনেক আস্তে শোনা যাচ্ছে? আচ্ছা, জোরে বলতেছি তাহলে। স্যার ঠিকই শোনা যাইতেছে। আচ্ছা, তো এখন এই ছবিটাকে, এই ছবিটা যেহেতু আজকে পড়াশোনা, এটা একটু বড় করে আঁকি, আজকে পুরো স্ক্রিন ধরে আঁকি। এই হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে মনে করো ফ্লাইওভার, আনত তল এটা হচ্ছে আমাদের আনত তল। এটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। একটা বল যে প্রয়োগ করছি আমি সেটা এটা, আর ওজনটা সব সময় এর মধ্যে কাজ করতেছে নিচের দিকে, সোজা নিচের দিকে কাজ করতেছে, এটা আমরা জানি। ডাব্লিউ ওজন সবসময় নিচের দিকে কাজ করতেছে। ওকে, তো যখন আনত তলে চলে যায় বল, তখন ওজনটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, আমরা জানি এটা। একটা হচ্ছে আনত তলের লম্ব বরাবর নিচের দিকে, এই কোণটা থিটা, খুব ইজিলি আমরা বের করতে পারি। আনত তলের লম্ব বরাবর নিচের দিকে ওজনের যে অংশটা বা উপাংশটা তোমরা ভেক্টর অধ্যায়ে পড়ছো, সেটা হচ্ছে কজ অংশ থিটার সাথে। আর এই তলের সমান্তরাল বরাবর, আনত তলের সমান্তরাল বরাবর আরেকটা অংশ কাজ করে, সেটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। ওকে, আর আমরা শিখছিলাম যে এই আনত তলের ঠিক উপরের দিকে একটা বল কাজ করে, সেটার নাম হচ্ছে প্রতিক্রিয়া বল, রিঅ্যাক্টিভ ফোর্স, প্রতিক্রিয়া বল। এটা ঠিক উপরের দিকে কাজ করে। তো এইটুকু গতদিন শিখছিলাম। আজকে নতুন একটা জিনিস যুক্ত হয়েছে, এটা হচ্ছে এই যে একটা বল ক্রিয়া করতেছে বস্তুটার উপরে, সেটা একটু কোণা করে ক্রিয়া করতেছে। কতটুকু কোণা করে ক্রিয়া করতেছে? আমরা এই যে সমান্তরাল বরাবর যদি একটা কোণ দেখি, এটাকে আলফা ধরে নিলাম, আমাদের তলের সমান্তরালের সাথে আলফা কোণে বলটা ক্রিয়া করতেছে। এই বলটাকে আমরা আমাদের সুবিধার জন্য ভেঙে নিব দুই দিক বরাবর। একটা হচ্ছে সমান্তরাল বরাবর, এটা হবে যথারীতি এফ কজ আলফা, আর এর ঠিক লম্ব বরাবর আরেকটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফ সাইন আলফা। এটা আর এর সাথে যোগ হয়ে যাবে, এফ সাইন আলফা। আমরা জানি যদি কোনো ভেক্টরকে ভাগ করে ফেলা হয় তাহলে ওই ভেক্টরটা আর থাকে না। আমি এই জন্য ওই ভেক্টর গুলো আর রাখতে চাচ্ছি না, মুছে দিতে চাচ্ছি। যখন ওজনটাকে ভেঙে দুই ভাগ করে ফেলছি, আসলে ওই ওজনটা তখন আর থাকে না। আর যখন এই যে বল প্রয়োগ করতেছিলাম, এটাকেও ভেঙে দুই ভাগ করছি কস থিটা সাইন থিটা, তখন আসলে এটাকে ভেঙে দুই ভাগ করা হয়েছে, তাহলে এটাও আর নাই। আমরা ভেঙে এই বলগুলো পাইছি। এখন দেখো, তলের লম্ব বরাবর উপরের দিকে দুইটা বল আছে, নিচের দিকে একটা বল, তলের সমান্তরালে উপরের দিকে একটা বল, নিচের দিকে আরেকটা বল কাজ করতেছে। সব মিলে 5টা বল এখানে দেখা যাচ্ছে। আরেকটা বল কাজ করে যখন বস্তু গতিশীল হয়, সেটা হচ্ছে ঘর্ষণ। তোমরা সবাই জানো, কোনো বস্তু যখন গতিশীল হয়
তখন ঘর্ষণ বল কাজ করা শুরু করে দেয়। তো সেটাকে আমরা গতি ঘর্ষণই বলবো, কারণ গতিশীল অবস্থায় যেটা, তো এটা কাজ করা শুরু করবে। কোন দিকে কাজ করবে এটা আমরা জানি, ঘর্ষণ কাজ করবে হচ্ছে গতির বিপরীতে। বস্তুটা যদি উপরের দিকে গতিশীল হয় তাহলে নিচের দিকে কাজ করবে এফ, আর যদি নিচের দিকে গতিশীল হয়, এরকম হইতেই পারে, তাহলে উপরের দিকে কাজ করবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত। গতি বলতে বেগ যেদিকে, ত্বরণ না, কিন্তু ত্বরণ আর বেগ বিপরীত দিকে হতে পারে। ওকে, এবার আমরা ছবি থেকে নিশ্চিত যে এই বস্তুটা গতি উপরের দিকে অথবা নিচের দিকে। উপরের দিকে বলতে স্লোপের উপরের দিকে অথবা নিচের দিকে, ফ্লাইওভারের ভেতরের দিকে হবে না, বা ফ্লাইওভার থেকে কোনো গাড়ি উপরে জাম্প করে চলেও যাবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। যেহেতু তলের উপর নিচে কোনো গতি নাই, গতি শূন্য, তাহলে উপরের যে বল, দুইটা বল আছে, এই দুইটা বল আর নিচের যে বলটা, এরা সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থায় থাকা মানে কি, উপরে নিচে বল সমান হবে, আর প্লাস এফ সাইন আলফা অলওয়েজ ডাব্লিউ কস থিটার ইকুয়াল হবে। এটুকু নিশ্চয় সবাই বুঝতে পারছো? যেহেতু উপরে নিচে কোনো গতি নাই, আর বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই বলের সাম্য অবস্থা বিরাজ করতেছে। তাহলে আর এর সাথে আজকে যোগ হইলো প্রযুক্ত বলের এফ সাইন অংশ, আর নিচের দিকে ওজনের কস সব সময় কাজ করে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা আর এর মানটা বের করি, তাহলে আর এর মানটা কিরকম হয়? আর হবে হচ্ছে আর ইকুয়াল ডব্লিউ কস থিটা মাইনাস এফ সাইন আলফা। তো গতদিন যে পরিমাণ প্রতিক্রিয়া বল পাওয়া গেছিল, আজকে দেখতেছি এর চাইতে এফ সাইন আলফা পরিমাণ কমে যাচ্ছে, প্রতিক্রিয়াটা কমে যাচ্ছে। ওকে, তো এটা আমরা খেয়াল করলাম যে প্রতিক্রিয়া বলটা কিছুটা কমে গেছে। তো প্রতিক্রিয়া বল প্রয়োজন পড়ে আমরা যখন ঘর্ষণ বল পরিমাপ করি, ঘর্ষণ বলের সাথে প্রতিক্রিয়া বলের সম্পর্ক আমরা দেখছিলাম। ঘর্ষণ বল হচ্ছে মিউ আর, ঘর্ষণ বলের পরিমাণটা হচ্ছে মিউ আর আর এর গুণফল। এই ক্ষেত্রে আরটা কিছুটা কমে যাবে, মিউ আমাদের জানা থাকবে, মিউকে আমাদের দেয়া থাকবে গতি ঘর্ষণ গুণাঙ্ক। গতির কারণে কি পরিমাণ বল নষ্ট হবে তার একটা পরিমাপ, এটা আমাদের দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো সমীকরণই জানা থাকা দরকার। এই সমীকরণটা জানা থাকা দরকার, আর এই সমীকরণটা মুখস্থ থাকা দরকার। ওকে, এবার হচ্ছে এইটুকু শেষে আমাদের গতি কোন দিকে এটা আমাদের ডিক্লেয়ার করতে হবে, যে এই বস্তুটা এখন কোন দিকে গতিশীল, উপরের দিকে না নিচের দিকে। তারপরে আমরা হিসাবটা করতে পারবো, বাকি হিসাব যেটুকু গতির পরিবর্তন হিসাব করতে চাচ্ছি এটুকু করতে পারবো। আমরা বাকি বলগুলোকে আপাতত মুছে দেই আমাদের হিসাবের সুবিধার জন্য, দেখানোর সুবিধার জন্য। ওকে, আমরা প্রথমে ডিক্লেয়ার করলাম যে এই যে বস্তুটা, বিন্দু বস্তুটা, এটা উপরের দিকে গতিশীল, উপরে গতিশীল, উপরের দিকে গতিশীল, ত্বরণ উপরের দিকে হচ্ছে, উপরের দিকে ত্বরণ হচ্ছে। তাহলে আমরা এবার নিশ্চিত হয়ে গেছি যে ঘর্ষণটা নিচের দিকে কাজ করবে, অবশ্যই ঘর্ষণটা নিচের দিকে কাজ করবে। তো উপরের দিকে যেহেতু গতিশীল, তাহলে এই বলের পরিমাণকে অবশ্যই এই দুইটার যোগফলের চাইতে বড় হইতে হবে। উপরের বলটা বড় হইলেই বস্তুটা উপরের দিকে ত্বরণ প্রাপ্ত হবে, না হলে নিচের দিকে চলে আসবে। যেদিকে বলের পরিমাণ বেশি সেদিকে বস্তুটা ত্বরণ প্রাপ্ত হবে। তাহলে এই যে বলগুলো আছে বর্তমানে, এগুলোর জন্য আমাদের সমীকরণটা কি হবে? এফ কস আলফা থেকে এই দুটো যোগফল মাইনাস হয়ে যাবে, ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে কার সমান হবে?
বস্তুটার ভর আর ত্বরণের গুণফলের সমান হবে। F ইকুয়াল এম এ, এই যে সামেশন অফ F ইকুয়াল এম এ, এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা লিখলাম যে ডান পাশে তো এম এ আর বাম পাশে হচ্ছে বলগুলোর লব্ধি, বলগুলোর লব্ধি। উপরের বলটা বড়, এর থেকে নিচের বলগুলোর যোগফল বিয়োগ করে দিলে ভর আর ত্বরণের গুণফল পাওয়া যাবে। ঠিক আছে, এইটুকু সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা F ইকুয়াল এম এ কিভাবে লিখলাম। আচ্ছা, সমীকরণটা আমি আবার লিখি, মুছে দিছি মনে হচ্ছে। ইকুয়াল এম এ। ওকে, এবার আমরা যদি বলি যে গতি উপরের দিকে না, সরি গতি উপরের দিকে কিন্তু ত্বরণ নিচের দিকে, মানে মন্দন হচ্ছে, এরকম যদি বলি, ত্বরণ হচ্ছে না মন্দন হচ্ছে, এরকম হইতেই পারে। আমি উপরের দিকে টানার চেষ্টা করতেছি, উপরের দিকে যখন ফ্লাইওভারের উপরের দিকে যখন গাড়ি যাইতে থাকে তখন গতি কমতে থাকে। গতি কমতে থাকা মানে হচ্ছে মন্দন হওয়া, তার মানে হচ্ছে ত্বরণের দিক নিচের দিকে। তো তখন সমীকরণটা আমাদের কি বলবে যে এই যে নিচের দিকে যে দুটো বল আছে, এই দুইটা বল উপরের বল এর চাইতে বড়, উপরের বলের চাইতে বড়। তো তখন আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? ডান পাশে তো অবশ্যই এম এ থাকবে, কিন্তু বাম পাশে হয়ে যাবে একটু চেঞ্জ। সেটা একটু দেখে ফেলি আমরা। সেটা কি হবে যে আমাদের এইটা যেহেতু বড়, তাহলে ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে এর যোগফল থেকে এফ কজ আলফা যদি বাদ দেই তাহলে এম এ পাওয়া যাবে। এবার আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, বলতে হবে যে মন্দন হচ্ছে না ত্বরণ হচ্ছে। যদি মন্দন হয় তাহলে পেছনের দিকে যে বলগুলা এরা বড় হবে, এর থেকে ছোট বলটা বিয়োগ করে এম এ পাওয়া যাবে, মন্দনের মানটা পাওয়া যাবে। আজকে আসলে আমাদের পড়া এইটুকুই ছিল। এখন আমরা দেখবো যে এই সমীকরণগুলো আমরা ব্যবহার করতে পারি কিনা, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, এই সমীকরণগুলো নিশ্চয়ই সবাই লিখে রাখছো। খুব বেশি কঠিন কোনো সমীকরণ ছিল না। আগের সমীকরণগুলি কি ছিল আমি আবার একটু লিখতেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এক্ষুনি লিখে ফেলো যারা লিখো নাই। এখানে ছিল ডাব্লিউ সাইন থিটা যখন নিচের দিকে নামতেছে মন্দন হচ্ছে, আর যখন ত্বরণ হচ্ছিল তখন ছিল ডাব্লিউ কজ আলফা মাইনাস ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে ইকুয়াল এম এ। আর আর এর সমীকরণটা ছিল আর থেকে ডাব্লিউ কজ আলফা কস থিটা মাইনাস এফ সাইন আলফা, এরকম ছিল। এই আমরা তিনটা সমীকরণ শিখছি আজকে। প্রথমটা সবার জন্য সত্য, দ্বিতীয়টা হচ্ছে যখন মন্দন হবে, আর তৃতীয়টা হচ্ছে যখন ত্বরণ হবে বা উপরের দিকে বস্তু যাইতে থাকে। তাহলে এখন একটা প্রবলেম সলভ করি, দেখি তোমাদের কি অবস্থা। মনে করো একটা ফ্লাইওভারের উপরে গাড়ি উঠতেছিল, ফ্লাইওভারটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভূমির সাথে আছে। এখানে ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে এটা 30 ডিগ্রি। এখানে একটা গাড়ি, তো গাড়িটা যাচ্ছিল, হঠাৎ গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। গাড়িটা 1000 কেজির একটা গাড়ি, 1000 কেজির একটা গাড়ি। এখানে যাওয়ার পরে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। ঠিক আছে, আমরা বলে দিছি যে গাড়িটার চাকার মধ্যে 50 নিউটন বল কাজ করতেছে, মানে ঘর্ষণ বল কাজ করতেছে 50 নিউটন। 1000 কেজির গাড়ি, এখানে যাওয়ার পরে গাড়িটার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে গাড়িটা যখন স্টার্ট অফ হয়ে গেছে, ইঞ্জিন অফ হয়ে গেছে, স্টার্ট অফ বা ইঞ্জিন অফ যাই বলো,
তো তাহলে এই গাড়িটা আর কত দূর পর্যন্ত যাবে, কত দূর পর্যন্ত যাবে, কত দূর গিয়ে থামবে? দেখি তো, তোমরা করার চেষ্টা করো। আমি যেটুকু বলে দিচ্ছি এটুকু করার পারার কথা। প্রথমে মন্দন বের করে নাও, তারপরে আদি বেগ দেয়া আছে, শেষ বেগ শূন্য হবে, থেমে যাবে, যেহেতু ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s থেকে s বের হয়ে যাবে। যখন স্টার্ট অফ হয়ে গেছে তখন উপরের দিকে বল, প্রযুক্ত বল শূন্য হয়ে গেছে। কি তোমরা কি করতেছো নাকি চুপচাপ বসে আছো? আচ্ছা, না পারলে আমি করে দিই। করতেছো? আচ্ছা করো। আমাদের এই সমীকরণে, মন্দনের সমীকরণে বসায় দিলেই হয়ে যাবে। ঘর্ষণের মান দেয়া আছে, প্রযুক্ত বল শূন্য হয়ে গেছে, তাহলে এই অংশটুকু আর টেনশন নাই। ডাব্লিউ সমান তো আমরা জানি mg।
কেউ কি স্মরণ পর্যন্ত যাইতে পারছো? নাজমুন্নাহা, তুমি কি পারতেছ? আচ্ছা, মন্দনের জন্য আমাদের সমীকরণ ছিল এটা। কিভাবে বুঝলাম? এই যে আমাদের নিচের দিকে যে বলগুলা এগুলা জিতে যাবে আর উপরের দিকে বলটা হেরে যাবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে উপরের দিকে যে বল, প্রযুক্ত বল, এটা একদম শূন্য দেওয়া আছে। তাহলে কোণের কোনো প্রশ্ন আছে না। তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু লিখে ফেলি। এখানে দেওয়া আছে এম এর মান দেওয়া আছে 1000 কেজি, 1000 কেজি দেওয়া আছে। এই যে ডাব্লিউ তে বসাবো আমরা এমজি। আর থিটা এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, এফ কে এর মান দেওয়া আছে 50 নিউটন। আর প্রযুক্ত বল এফ, এটা শূন্য দেওয়া আছে, আর আলফা তো তাহলে শূন্যই। এবার এটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে এটা, আমরা জানি এটা লিখবো, জানা আছে। আমরা যদি মানটা বসায় দেই তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে এমজি। আচ্ছা, জি এর মানও জানা আছে, জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মন্দনের মান কত আসে দেখো তো? স্যার 4.95। হ্যাঁ, তাহলে মন্দন আসবে 4.95। মন্দন হবে 4.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের মন্দন জেনে গেছি আমরা, যেটা আমাদের জানা দরকার ছিল এখানে আদিবেগ জানা আছে। এই 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 ঘটনাটুকুর মধ্যে আদিবেগ হচ্ছে 15 আর শেষ বেগ হচ্ছে 0। কারণ হচ্ছে আর কত দূর যাবে এটা জিজ্ঞাসা করছি আমি। তার মানে শেষ বেগ 0। তার আদিবেগ ভি নট 15, শেষ বেগ ভি হচ্ছে 0। তাহলে আমরা যদি এরকম বসাই ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2as, তাহলে এস এর মান বের হয়ে আসবে। ভি আমাদের জানা আছে 0, ভি নট 15, 2 ইন্টু 4.95, আর এস এর মান বের করতে চাই। এখান থেকে এস এর মান বের হয়ে যাবে। আর কত দূর উপরের দিকে উঠবে? স্যার 22.75। আচ্ছা, তাহলে আর 22.75 মিটার উপরের দিকে উঠে গাড়িটা থামবে। এত সহজ প্রশ্ন হবে না, এটা হয়তো গতে থাকবে। ঘতে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে গাড়িটার বেগ কত? 5 সেকেন্ড পরে গাড়ির বেগ কত? বেগ কত? তো বেগ যদি জানতে চাই তাহলে বেগের দিকও দিতে হবে, মানও দিতে হবে। দিকও বলতে হবে, মানও বলতে হবে, যেহেতু বেগ একটা ভেক্টর রাশি। আমরা বের করার চেষ্টা করতে হবে, তোমরা পারবে আশা করি। খুবই সহজেই এটা বের হয়ে যাবে। আমরা যদি শেষ বেগের সূত্র ব্যবহার করি, ভি ইকুয়াল ভি নট মাইনাস এটি। মাইনাস কেন ব্যবহার করলাম? কারণ মন্দন হচ্ছে আদিবেগ ছিল 15, মাইনাস এ হচ্ছে 4.95, আর সময় হচ্ছে 5 সেকেন্ড। এটি যদি আমরা হিসাব কমপ্লিট করি, 9.75 minus মাইনাস 9.75 না 8.25 কোনটা দেখো তো? 8.25 না মাইনাস? না স্যার, -9.75। minus আচ্ছা, 9.75.
আচ্ছা তাহলে আমি ভুল করছি মনে হচ্ছে। Sir, মাইনাস 9.75. আচ্ছা মাইনাস 9.75। ওকে, এটা হবে মাইনাস 9.75 মিটার পার সেকেন্ড। তো এখানে আসলে মানও আছে দিকও আছে, এই দিকটা হচ্ছে মাইনাস। মাইনাসটা কিভাবে বলবো? তো গাড়িটা যখন উপরের দিকে যাচ্ছিল তখন এই বেগটাকে আমি পজিটিভ বলছিলাম, তাই না? পজিটিভ বলছিলাম। এখন বেগের মান যখন নেগেটিভ আসছে তার মানে কি গাড়িটা তো ততক্ষণে আবার নিচের দিকে আসা শুরু করছে। প্রথমে গিয়ে এক জায়গায় থামছে, তারপরে আবার স্লিপ করতে করতে পেছনের দিকে আসা শুরু করছে। এখানে এসে এই 9.75 হয়ে গেছে মিটার পার সেকেন্ড। তো তুমি উত্তরটা কিভাবে লিখবা? বেগের মান এত লিখবা আর দিক লিখবা নিচের দিকে, নিচের দিকে। আর ঘ নম্বরে আরেকটু সহজ প্রশ্ন যদি হয় তাহলে এরকম হইতে পারে, গাড়িটি কতক্ষণ পরে থামবে, গাড়িটি কতক্ষণ পরে স্থির হবে, কতক্ষণ পরে স্থির হবে, পড়ো তো দেখি। এবার আমাদের বলে দিছে স্থির হবে, তার মানে হচ্ছে শেষ বেগ শূন্য হবে, ঠিক আছে? শেষ বেগ শূন্য। আর আদি বেগ আমরা জানি v0 15 মিটার পার সেকেন্ড। এবার মন্দন আমরা জানি 4.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি আমাদের এই যে জানা সমীকরণ v ইকুয়াল v0 মাইনাস at এখানে বসায় দেই, তাহলে কতক্ষণ পরে এই ঘটনাটা ঘটবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো শেষ বেগ তো শূন্য, আদি বেগ হচ্ছে 15, ত্বরণ 4.95 বা এখানে মন্দন হচ্ছে 4.95, আর সময়টা বের করতে চাই। এখান থেকে টি এর মান বের করা যাবে যে কতক্ষণ পরে যায় গাড়িটা থামবে। ওকে, এটা কত হয় দেখো তো? Sir, এটা 3.03 আসে। 3.03 3.03 সেকেন্ড পরে গাড়িটা থামবে। উপরের দিকে যে যাচ্ছিল স্টার্ট অফ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে থামবে না, 3 সেকেন্ড পরে থামবে। ওকে, তা আগামী দিন আমরা তোমরা যে 9 10 এ সংঘর্ষ পড়ছিলা না, সংঘর্ষের সূত্রগুলো দেখো, সংঘর্ষটা একটু দেখবো। আজকে যারা অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলছো তাদের ক্লাস শেষ, যারা অ্যাটেন্ডেন্স এখনো দাওনি তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারপরে ক্লাস শেষ। ওকে, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা চলে যেতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। 363 330। আচ্ছা, 331 স্যার 334। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। 334। 381 আচ্ছা, 10-এর মধ্যে কেউ আছো, বাকি আছো? 406 কি দেওয়া হয়েছে? হ্যাঁ, 406 দেওয়া হয়েছে, এই যে এটা 406। আচ্ছা, 10-এর মধ্যে স্যার কেউ নাই? 391 আচ্ছা, স্যার 91। 383 স্যার আচ্ছা, 390। 390। স্যার 330। 384 381 দেওয়া হয়েছে। 81 দেওয়া হয় নাই, স্যার 73 দেওয়া হয় 330। নাই, 384 330 দেওয়া হয়েছে। স্যার 373।
স্যার 384 দেওয়া হয় নাই, 76 দেওয়া হয় নাই। আচ্ছা আমি সিরিয়ালি বলি, 310 এর মধ্যে কেউ নাই? স্যার 364 আমি সিরিয়ালি বলি, 64 দেওয়া হয় নাই। সিরিয়ালি বলি 310 এর মধ্যে কেউ নাই বাকি, 20 এর মধ্যে কেউ বাকি নাই, 30 এর মধ্যে কেউ বাকি নাই, 40 এর মধ্যে? স্যার আমি আছি 327। 327 তো দেওয়া হয়েছে, এই যে 27। আচ্ছা 340 এর মধ্যে কেউ বাকি আছে? নো। 350 এর মধ্যে? 360, 370, 80, 90, 400, 410, স্যার 420। 390 কি দেওয়া হয়েছে? এই যে এটা হলো 390 দেওয়া হয়েছে। ওকে, মনে হয় সবাইকে দেওয়া হয়েছে। আচ্ছা তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।